তারপরে ঠিক আছে থাকবে। হ্যাঁ হ্যাঁ এই থেকে পারবে। কেউ আপনার লাইনে আসছে কিনা দেখি জানি না। মানে কথা বললে কাজ হবে এই তো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, প্রভাষক, সুন্দরবন কলেজ। তো আজকে আপনাদের সামনে আমি দুইটা বিষয় নিয়ে আলাপ করবো। ক্রীড়া প্রশিক্ষণের মূল তথ্য সাবজেক্ট থেকে আমি দুইটা বিষয় আলোচনা করব। একটা প্রশিক্ষণের পরিকল্পনা চক্র বা প্রকারভেদ, প্রশিক্ষণ প্রকারভেদ, আর একটা থাকবে আমার ক্রীড়া প্রশিক্ষণের পর্যায়ক্রম, যেটা পর্যায়ক্রমের বিষয়। এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করবো, একটা প্রশিক্ষণ পরিকল্পনা আর একটা পর্যায়ক্রম। তো প্রশিক্ষণ পরিকল্পনা, যে একটা প্রশিক্ষণ নেওয়ার আগে দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদী অনেক ধরনের প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণ নেওয়ার আগে একটা পরিকল্পনা প্রণয়ন করতে হয়। পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরিকল্পনাবিহীন কোনো কাজে গেলে আসলে সেটা স্বতঃস্ফূর্ত বা সেটার আম, সঠিক মান পাওয়া যায় না। এই জন্য আমাদের পরিকল্পনা প্রণয়ন করা, গ্রহণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা প্রশিক্ষণ পরিকল্পনার কে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সময়কাল আর একটা ব্যক্তিগত সংখ্যা। মানে কিছু কাদের নিয়ে প্রশিক্ষণ করবো এই সংখ্যা, এই একটা। আর একটা হলো সময়কাল, কত সময়কাল ধরে প্রশিক্ষণ করব, কিভাবে পরিকল্পনা। এই দুটো বিষয়ের উপরে প্রশিক্ষণ পরিকল্পনা কিন্তু হয়। হ্যালো স্যার, সালমান ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি স্যার? জি স্যার মনে হয় নাকি 10। আচ্ছা ঠিক আছে। যাক, আমরা যেটা আলোচনা করছিলাম প্রশিক্ষণ পরিকল্পনার প্রকারভেদ। তাহলে আমরা প্রশিক্ষণ পরিকল্পনা দুইটা প্রকার হয়, দুইটা প্রকারভেদ। একটা হলো কি, একটা সময়কাল, আর একটা হলো ব্যক্তিগত সংখ্যা, যে কত সংখ্যা নিয়ে আমি প্রশিক্ষণ করব, আর সময়কাল। তো এই সময়কালকে আমাদের আবার কিছু প্রকারে ভাগ করেছে সময়কালের। সেই বিস্তারিত বিষয় নিয়ে সময়কাল হয়, সেগুলো আমরা আলোচনা করছি। যে একটা প্রশিক্ষণ ধারণা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটা হলো প্রশিক্ষণ ধারণা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আচ্ছা, রুবা একটা ভিডিও কলের থেকে একটু অফ গেলে ভালো হবে, সবাই বুঝতে পারবে ভালো। হ্যাঁ, আরেকজন আসছেন, একটু ভিডিও কল থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, দেবাশী। তো প্রশিক্ষণের এই যে পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করলে, একটা হলো সময়কাল আর একটা ব্যক্তিগত সংখ্যা। তাই সময়কালের কিছু ভাগ আছে, যেমন প্রশিক্ষণ ধারণা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রশিক্ষণের বিভিন্ন ভাগ আছে, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। তা যেটা 2-3 বছর, 1 বছরের মধ্যে 2-3 বছর ভাবে প্রস্তুতি দেয়, এটাকে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলি। যে বেশ কয়েক বছর ধরে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়। তা এগুলো কিভাবে করা হয়? সাধারণত এগুলো ফেডারেশনের মাধ্যমে বিভিন্ন খেলোয়াড়কে প্রস্তুত করা হয়। যে দীর্ঘমেয়াদী প্রস্তুত করা হয়, যে ফেডারেশনের একটা মাধ্যমে তাদের বিভিন্ন প্লেয়ারদেরকে দীর্ঘমেয়াদী একটা খেলা বা একটা প্রশিক্ষণের জন্য তাদেরকে প্রস্তুত করা হয়। আরেকটা কি, মানে এই যে সাধারণত একে আবার তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। এই প্রশিক্ষণের ধারণাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করা হয়েছে। যেমন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বিভিন্ন ধাপের প্রশিক্ষণ,
আর 1 বছর অধিক দীর্ঘ প্রশিক্ষণ। দীর্ঘমেয়াদী যেগুলো 2-3 বছর অনেক লং, বড়, এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বলে থাকি। আর বিভিন্ন ধাপে একটা কাজের পরে আর একটা কাজ করব, একটা ধাপ শেষ হয়েছে আর এক ধাপে আমার দ্বিতীয় ধাপে যেতে হবে। যদি একটা রেফারি প্রশিক্ষণ হয়, তা আমার প্রথম মাঠের ফিল্ডের মাঝখানের একটা ধাপ আছে যে মূল রেফারি যে কাজ করে। এরপর আমার লাইফ। স্যার কোন বিষয়ে ক্লাস আছে স্যার, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার কোন বিষয়ে ক্লাস আছে স্যার, সেটা তো ও, টপিকটা বুঝতে পারলাম না। তাহলে পরে আসছেন তো। আমাদের ক্লাস হচ্ছে আজকে ক্রীড়া প্রশিক্ষণের মূল তথ্য। ক্রীড়া প্রশিক্ষণের মূল মূল তথ্য। তথ্য। এর দুইটা বিষয় আমি আলোচনা করবো বলেছি, একটা হলো প্রশিক্ষণ পরিকল্পনা, আর একটা হলো পর্যায়ক্রম। পর্যায়ক্রমের শ্রেণী বিভাগ। আমি দুইটা বিষয় আলোচনা করবো। আর যদি সময় থাকে তখন আমি খেলাধুলার আইন কারণ 1, গেম অন যেটা বলে তার, কাবাডি খেলা, দুটো একটা কথা আমি বলবো যদি সময় পাই। এই বোঝা গেছে আচ্ছা এখন? স্যার, আমাদের ক্লাস টাইম দেওয়া ছিল স্যার 10টা 30-এই, সেজন্য হ্যাঁ। তো স্যার ঠিক টাইমে আসছে। ও, আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের ফোনে আগে দিছে, আমি তো অত খেয়াল করিনি। হ্যাঁ, এখন 10টা 31 স্যার বাজে। গ্রুপে স্যার দেখলাম দিছে স্যার 10:30 থেকে ক্লাস শুরু, এই জন্য স্যার আচ্ছা, না, আমরাও না, লেট ঠিক করে আছে। এসেছি আমার স্যার। হয়তো আমি আসছি 21-22-এ, তো ওই সাথে সাথে সাধারণ ঠিক করেছে তো, হয়তো একটু আগে বুঝতে পেরেছি। যাই হোক, আমি আবার সে প্রথমের থেকে বলতেছি। আজকে ঠিক আছে স্যার, আমাদের ধন্যবাদ। বিষয় ক্রীড়া প্রশিক্ষণের মূল তথ্য। আর যদি সময় পাই আমি খেলাধুলা আইন কারণে একটু নেব। আর এর আমরা দুটো বিষয় আলোচনা করবো, একটা পর্যায়ক্রম, একটা প্রশিক্ষণ পরিকল্পনা। তা প্রথম আলোচনা করছিলাম প্রশিক্ষণ পরিকল্পনা। এই প্রশিক্ষণ পরিকল্পনার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সময়কাল আর একটা ব্যক্তিগত সংখ্যা। একটা সময়কাল, একটা ব্যক্তিগত সংখ্যা। এখন ঠিক আছে। এই এই যে সময়কালের আমরা কিছু ভাগ করেছি, তার ভিতরে প্রশিক্ষণের ধারণা একটা, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো বেশ কয়েক বছর ধরে হয়, 1 বছরের ঊর্ধ্বে, এইগুলোকে আমরা মানে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বলি। কিছু কিছু প্রশিক্ষণ যেগুলো দীর্ঘমেয়াদী হয়, 1 বছর ঊর্ধ্বে বা বেশ কয়েক বছর ধরে প্রশিক্ষণ হয় হয় সাধারণত। তাই এগুলো কি বলি, যে সাধারণত একটা ফেডারেশনের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন খেলোয়াড়কে প্রস্তুত করা হয় যে কোন পর্যায়ে তাকে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ দিতে হবে। আর পরিকল্পনা এমন বিষয়, আমি যে কোনো একটা কাজ করার আগে আমার পরিকল্পনা করলে কিন্তু সুষ্ঠু হবে কাজটা। পরিকল্পনাবিহীন কোনো কাজ কিন্তু জি আমরা স্যার। পূর্ণতা আশা করিনি। পরিকল্পনা বিহীন করে সেটা অপূর্ণ থেকে দেওয়া, পরিকল্পনা মোতাবেক কোনো কাজ করলে আমাদের এটা অবশ্যই পূর্ণ থাকবে। তা খেলাধুলার ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে অবশ্যই আমাদের পরিকল্পনা গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা কিন্তু মানে মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এই যে প্রশিক্ষণের ধারণা, একে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, মানে যেগুলো বছর 2-1 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বলি। আর একটা বিভিন্ন ধাপের প্রশিক্ষণ। ধাপের প্রশিক্ষণে আলোচনা করছিলাম যে একজন রেফারি, আমি রেফারি প্রশিক্ষণ দিচ্ছি, রেফারিকে প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে হয়তো আমি আবার যে সহকারী রেফারির প্রশিক্ষণ দিতে হয়। এই যে ধাপে ধাপে একটার পর একটা ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে আরো আছে কি, 1 বছরে অধিক দীর্ঘ প্রশিক্ষণ। 1 বছরের চেয়েও বেশি দীর্ঘ দীর্ঘ যেসব প্রশিক্ষণ আছে এগুলোকে আমরা 1 বছরের অধিক দীর্ঘ প্রশিক্ষণ বলি। তাহলে সময়কালের ভিতরে আমাদের প্রশিক্ষণের ধারণা গেল। এবার আছে দীর্ঘ চক্র পরিকল্পনা বা বাৎসরিক পরিকল্পনা তারা বলে। দীর্ঘ চক্র পরিকল্পনা বা বাৎসরিক পরিকল্পনা। এই প্রশিক্ষণে 1 বছরের উপরে ধারণা করে করতে হয়। একটা 1 বছর ঊর্ধ্বে ধারণা করে একটা প্রশিক্ষণের পরিকল্পনা করতে হয়। এই পরিকল্পনা, এটা মানে কেন করি আমরা এই দীর্ঘমেয়াদী, এটা মধ্যবর্তী চক্র সময়ের শ্রেণী নিবন্ধন স্বরূপ করি আমরা। এটিকে আবার আমরা 3 পর্যায়ে ভাগ করি। একটা প্রস্তুতিমূলক পর্যায়, একটা প্রতিযোগিতামূলক পর্যায়, একটা পরিবর্তনশীল পর্যায়। তাহলে আমরা মানে দীর্ঘচক্র পরিকল্পনা বা বাস্তবিক পরিকল্পনা, এটা কি 1 বছরের মধ্যে যেসব পরিকল্পনা আমরা করবো, প্রশিক্ষণ দেবো, সেই হিসাবে একটা পরিকল্পনা করব। এটা কেন করি না, মধ্যবর্তী চক্রকে আমরা শ্রেণীবদ্ধ করি এটা দিয়ে। আর একে আবার আমরা 3টে পর্যায়ে ভাগ করি। একটা কি কি, প্রস্তুতিমূলক পর্যায়ে, মানে একটা প্রস্তুত নিতে হবে যে কোনো কাজের শুরুতে আমার কিভাবে করব, কি কি প্রস্তুত নিয়ে একটা প্রস্তুত নিতে হবে। আর একটা প্রতিযোগিতামূলক, প্রস্তুতি শেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার একটা হার জিত আছে, প্রতিযোগিতায় ভালো মন্দ আছে। এই একটা পর্যায়ে, এই পর্যায়ে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর একটা পরিবর্তনশীল পর্যায়, তা আমার খেলার ভিতরে বা ওই প্রশিক্ষণের ভিতরে যখন আমি প্রতিযোগিতায় যাব, তখন কিন্তু আমার একটা মানে পরিবর্তন হতে পারে। আমার একটা, আমি খেলতেছি ক্রিকেট, আমার এই মুহূর্তে খেলার গতি কমিয়ে দেয়, আমার হয়তো 30 বলে 60 রান দরকার, তখন কিন্তু আমার খেলার একটা পরিবর্তনের পর্যায়ে চলে আসে। খেলা তখন আমার হাতে উইকেট আছে, আমার রান, বল ছাড়া রান বেশি দরকার, তখন কি খেলা আমি আস্তে ধরে গেছিলাম, তখন কিন্তু মায়ের মতো খেলতে হবে। এই যে মানে পরিবর্তনশীল একটা পরিবর্তন পর্যায়ে আসে এই ধরনের। এরপরে আছে মধ্যবর্তী চক্র পরিকল্পনা বা সক্রিয় পরিকল্পনা, তার বলে মধ্যবর্তী চক্র পরিকল্পনা। এই প্রশিক্ষণের মেয়াদ থাকে 3 থেকে 6 সপ্তাহ। এগুলো মধ্যবর্তীর ভিতরে, এগুলো মেয়াদ থাকে 3 থেকে 6 সপ্তাহ। ক্রীড়া প্রশিক্ষণের নিয়ন্ত্রণ ও প্রতিবেদনের জন্য গুরুত্বপূর্ণ এইটা। এইটা হলো এই যে মধ্যবর্তী চক্র পরিকল্পনা কিসের জন্য গুরুত্বপূর্ণ, যে ক্রীড়া প্রশিক্ষণ নিয়ন্ত্রণ করা, একটা ক্রীড়া প্রশিক্ষণকে কিভাবে নিয়ন্ত্রণ করব। তারপরে একটা প্রতিবিধানের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবিধান, মানে যে কোনো ত্রুটি হলে তার সমস্যা সমাধান করা, এই প্রতিবিধান এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু একটা। আর একটা কি ক্ষুদ্র চক্রের শ্রেণীবদ্ধ রূপ, যে এই যে মধ্যবর্তী চক্র, এটা হলো কি ক্ষুদ্র চক্র তৈরি করে থেকে মধ্যবর্তী চক্র আসে। ক্ষুদ্র চক্র একটা শ্রেণীবদ্ধ রূপেই কিন্তু মধ্যবর্তী চক্র। আচ্ছা, এরপরে আসি আমরা ক্ষুদ্র চক্র পরিকল্পনা। তাহলে মধ্যবর্তী চক্র পরিকল্পনা আমরা দেখলাম 3 থেকে 6 সপ্তাহ হয়, এটা 3 থেকে 6 সপ্তাহ একটা প্রশিক্ষণ এইভাবে পরিকল্পনা করতে হয়। আর ক্ষুদ্র আসে গেলে তখন আমাদের কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন একটা পরিকল্পনা তৈরি করতে হয়। এটা হলো ক্ষুদ্র চক্র পরিকল্পনা। এটা হলো 1 সপ্তাহ থেকে 10 দিন, এটা হলো ক্ষুদ্র চক্র পরিকল্পনা। আর এই ক্ষুদ্র চক্রের কাজকে এই যে মধ্যবর্তীতে উঠাই দেবে, এর একটা, এই চক্রের একটা ভিত্তি গঠন করা কাজ কিন্তু ক্ষুদ্র চক্রের, যে মধ্যবর্তী পর্যায়ে মধ্যবর্তী চক্রের জন্য প্রস্তুত করা, এর একটা ভিত্তি গঠন করে দেওয়ার কাজ এই ক্ষুদ্র চক্র পরিকল্পনা। এছাড়াও তাহলে ক্ষুদ্র পরিকল্পনা কি আরো বিভিন্ন প্রশিক্ষণ সময়ের বিস্তারিত মানে আকারে পরিকল্পনা করাই ক্ষুদ্র কাজ। এছাড়াও আছে এই পরিকল্পনা বিভিন্ন প্রভাব সংগ্রহ উপর নির্ভর করে, বিভিন্ন প্রভাব সংগ্রহ করে এই পরিকল্পনা কিন্তু নির্ভর করে। তাহলে ক্ষুদ্র চক্র পরিকল্পনা 1 সপ্তাহ থেকে 10 দিন এরকম ধরনের যে সমস্ত পরিকল্পনা বা প্রশিক্ষণ হয়, সেগুলোকে আমরা ক্ষুদ্র চক্র বলি। তার জন্য আমাদের এইভাবে পরিকল্পনা করতে হবে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে। আর এর কাজ কি, যে মধ্যবর্তী চক্রের ভিত্তি গঠন করতে এর কাজ। এছাড়া আরো কি বিভিন্ন কাজ কি আছে, যে বিভিন্ন প্রশিক্ষণ পর্ব সম্পর্কে এরা কি বিস্তারিত আকারে পরিকল্পনা করা এর কাজ। আর একটা কাজ, এই পরিকল্পিত বিভিন্ন প্রভাব সমূহের উপর নির্ভর করে। এবার আসি আমরা প্রশিক্ষণ পর্ব পরিকল্পনা। প্রশিক্ষণ পর্ব পরিকল্পনা, এটি প্রশিক্ষণ প্রক্রিয়ার মৌলিক একক একটা। প্রশিক্ষণ পর্ব পরিকল্পনা প্রশিক্ষণ প্রক্রিয়ার একটা মৌলিক একক বলতে পারি আমরা। এবার মৌলিক একক, তারপরে কি এটি প্রশিক্ষণের আসল প্রক্রিয়া নিরাপদ, এটি প্রশিক্ষণের আসল প্রক্রিয়া কি নিরাপত্তা নিরাপদ রাখে, বলা যারে বলে নিরাপত্তার সপক্ষে কাজ করে। তাহলে প্রশিক্ষণ পর্ব আমরা দেখেন পরিকল্পনাকে আমরা 2টা ভাগে ভাগ করলাম। একটা হলো, 2টা ভাগের মধ্যে একটা হলো আমাদের সময়কাল, আর আরেকটা ভাগ হচ্ছে কি আমাদের সংখ্যা, ব্যক্তিগত সংখ্যা ধরে বলে। এই ব্যক্তিগত সংখ্যা মানে আপনি কাদের নিয়ে প্রশিক্ষণ করবো, কিছু মানে সংখ্যা লাগে, লোক মানে কিছু প্রশিক্ষণার্থী লাগে, এই প্রশিক্ষণ হলো ব্যক্তিগত সংখ্যা। এই ব্যক্তিগত সংখ্যাকে আমরা আবার 2টো পর্যায়ে ভাগ করি, একটা একক পরিকল্পনা আর একটা দলগত পরিকল্পনা। তাহলে প্রশিক্ষণ পরিকল্পনাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হলো ব্যক্তিগত সংখ্যা আর একটা হলো সময়কাল। এই সময়কালের কিছু ক্ষুদ্র বিস্তারিত আলোচনা করলাম আমরা, প্রশিক্ষণ পর্ব পরিকল্পনা, ক্ষুদ্র চক্র পরিকল্পনা,
মধ্যবর্তী চক্র পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এগুলো আলোচনা করলাম। এবার আমরা কি ব্যক্তিগত সংজ্ঞা, দুইটা বিষয়, একটা একক পরিকল্পনা আর একটা দলগত পরিকল্পনা। একক পরিকল্পনা কি? একজন শিক্ষার্থীকে এককভাবে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো, ভালো জায়গায় তৈরি করা, তাকে এককভাবে তৈরি করে। একক কিছু খেলা আছে যে সব খেলাগুলো এককভাবে তৈরি হয়, যেমন সাঁতার আছে, দৌড় আছে, অলিম্পিকে অনেক খেলা আছে। এই ধরনের একক পরিকল্পনাগুলো এককভাবে গড়তে হয়, একক পরিকল্পনা বলে এগুলো, যাদের একজন প্লেয়ারকে নিয়ে তৈরি, এগুলোকে আমরা একক পরিকল্পনা। আর দলগত পরিকল্পনা কি? যে একাধিক ব্যক্তি নিয়ে একটা দল গঠন করে যে পরিকল্পনা করা হয়, সেটা হলো দলগত পরিকল্পনা। দলগত খেলা যেমন আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, বিভিন্ন রকম দলগত পরিকল্পনাকে আমরা বলে থাকি। একক পরিকল্পনা আর দলগত পরিকল্পনা আমরা বলে থাকি। যে এই ছিল আজকে আমাদের ক্রীড়া প্রশিক্ষণের আমাদের যেটা এতক্ষণ আলোচনা পরিকল্পনা। আর এবার আমি আলোচনা করবো একটু পর্যায়ক্রমের শ্রেণী বিভাগ। পর্যায়ক্রম, যে পর্যায়ক্রমটা কি দেখেন। পর্যায়ক্রমের ইংরেজি শব্দ হলো পিরিয়ডাইজেশন। পিরিয়ডাইজেশন অর্থাৎ পর্যায়ক্রম কি? আমরা যখন আহ, যে কোনো একটা আমরা হলো প্রশিক্ষণ যখন নেই, প্রশিক্ষণ পরিকল্পনা একে বিভিন্ন স্তরে ভাগ করা, একে বিভিন্ন স্তরে ভাগ করা, একে আমরা পর্যায়ক্রম বলি। একটা পর্যায়ের পরে আর একটা পর্যায়ে পৌঁছানো, একে আমরা পর্যায়ক্রম বলি, অর্থাৎ ভাগ করাকে আমরা পর্যায়ক্রম বলে থাকি। তা এই পর্যায়ক্রমকে আমরা তিন ভাগে ভাগ করা হয়। পর্যায়ক্রম তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রস্তুতি পর্ব, প্রতিযোগিতা পর্ব আর বিশ্রাম পর্ব। তিনটে ভাগ করে, একটা প্রস্তুতি পর্ব, একটা প্রতিযোগিতা পর্ব আর একটা বিশ্রাম পর্ব। এই প্রস্তুতি পর্ব আবার, এই প্রস্তুতি পর্বকে আমরা আবার তিনটে ভাগ করি, যারা উপপর্ব এক, উপপর্ব দুই, উপপর্ব তিন। আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রস্তুতি পর্ব কি? একটা খেলার বা একটা প্রশিক্ষণের প্রস্তুত নিতে হবে। সেই প্রস্তুতি পর্বে কি থাকে? তাদের প্রস্তুতি পর্বে একটা প্রশিক্ষণার্থীকে তার শারীরিক মানসিক সমস্ত সবকিছু ফিটনেস করে তাকে আহ, তার সর্বটা পাওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দেয়, এই প্রস্তুতি পর্বতের কাজ থাকে। আর এখানে বেশি নজর দেওয়া হয় খেলাধুলার, একে মোটর কোয়ালিটির উপর বেশি নজর দেওয়া হয়। এবং এখানে বারবার একজন শিক্ষককে বেশি বেশি প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু তার যে নির্দিষ্ট বিষয় সেটার উপরে কম চাপ দেওয়া হয়, কিন্তু তার শারীরিক ফিটনেস, তার মোটর কোয়ালিটি যেগুলো, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়। তা প্রস্তুতি পর্বের আমাদের আমরা আবার তিনটে ভাগ করেছি বললাম। একটা হলো উপপর্ব এক, উপপর্ব দুই আর উপপর্ব তিন। তো উপপর্ব একে কি করা হয়? ফিজিক্যাল ফিটনেসের প্রতি নজর দেওয়া হয়। তার যে ফিজিক্যাল ফিটনেস, শারীরিক ফিটনেসের দিকে বেশি নজর দেওয়া হয়। অর্থাৎ সে ফিজিক্যাল ভাবে ফিট আছে কিনা, সে কতদূর তার সক্ষমতা আছে, এই দিকে বেশি নজর দিয়ে তাকে কিন্তু বা একজন প্রশিক্ষণার্থী কিন্তু গড়ে তোলা হয়। আর উপপর্ব দুই, সাধারণ ফিটনেস এর প্রতি নজর দেওয়া হয়। সাধারণ ফিটনেস, সে কতটা লম্বা আছে বা তার আহ, ধাপ কত বড়, এই ধরনের সাধারণ ফিটনেস দিকে বেশি নজর দিয়ে থাকে, কিন্তু একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সাধারণ ফিটনেসের উপর বেশি নজর দেওয়া। আর উপর তিনে দেখেন আমরা হচ্ছে মোটর কোয়ালিটির দিকে বেশি নজর দেওয়া হয়। মোটর কোয়ালিটির কয়টি আছে? মোটর কোয়ালিটি পাঁচটি। একটা শক্তি, নমনীয়তা, ক্ষিপ্রতা, সহিংসতা। এই পাঁচটি মোটর কোয়ালিটি কিন্তু থাকা লাগে। শক্তি কি? শক্তি তো আপনারা আগের আলোচনা করছি। শক্তি আমাদের টিকে থাকার, আমাদের চলাফেরার জন্য আমরা আমরা যে আমাদের যে সাময়িক শক্তি প্রয়োজন, আমাদের যে সাধারণ শক্তি প্রয়োজন। আর শক্তি না থাকলে কিন্তু আমরা চলাফেরা মানে কোনো কাজ কাম করতে পারতাম না। শক্তির মূল উৎস খাদ্য, খাদ্য থেকে আমরা শক্তি পাই। এই তা এই যে শক্তি
খেলাধুলার মধ্যে শক্তি আমাদের গুরুত্বপূর্ণ যে শক্তির প্রয়োজন। এই যে মোটর কোয়ালিটি, তার কত পরিমাণ শক্তি সক্ষমতা আছে এইগুলো। এরপর নমনীয়তা, তারপর ক্ষিপ্রতা। ক্ষিপ্রতাকে অর্জন করতে একটা দ্রুত গতিতে, দ্রুততা থেকে দ্রুততা, এইভাবে ক্ষিপ্রতা অর্জন করতে হয় তাকে। তার সহিংসতা, তার নমনীয়তা, এইগুলো তার কিন্তু তিনে ফিটনেস মানে ঠিক রাখতে হয়। তা এই উপপর্ব তিনে আমি আপনাদের একটুখানি বোর্ডে দেখাবো যে উপপর্ব তিনে আমরা কোন দিক থেকে বেশি কাজ করি বা কোন দিক বেশি আমরা নজর দিই। উপপর্ব তিনের ছকে দেখি আমরা একটা ছক আঁকাই। আমরা একটা ছক আঁকালাম, একটা হলো ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার এগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, বিষয়, বিষয় আর একটা ভাগ রয়েছে। আর একটা হলো বিষয় হচ্ছে উপপর্ব এক, এই উপপর্ব এটা এক, উপ দুই, উপপর্ব তিন। অর্থাৎ কোন ধাপে আমি তাকে কতটা কোন দিকটা সক্রিয় করে তুলবো একজন প্রশিক্ষণার্থীকে, সেইটা কিন্তু উপপর্বের কাজ। প্রথম মানে প্রস্তুতি পর্বের ভিতরে আসছে যেটা, যে প্রস্তুতি পর্বে তিনটে ভাগ উপপর্বে বলতে হবে। একটা কি মডেল কোয়ালিটি, প্রথম কি আছে আমাদের এক নম্বরে মডেল কোয়ালিটি। আমি তো আগেই বলেছি যে প্রস্তুতি করবো মডেল কোয়ালিটির দিকে বেশি দৃষ্টি দেয়। তাহলে মডেল কোয়ালিটি করবে একে কত পার্সেন্ট দৃষ্টি দেয়? একে দেয় 60%। তাহলে একে 60% মডেল কোয়ালিটির দিকে দৃষ্টি দেয়। আর দুয়ে কত পার্সেন্ট দৃষ্টি দেয়? দুয়ে দেয় 40%। আর তিনে দেয় 10%। এবার দুই নম্বরে আছে, এরপরে দুই নম্বর আছে নিপুণতা। তো এই খেলাধুলার নিপুণতার পিছনে বলবো একে কত পার্সেন্ট দেয়? বলবো একে দেয়, বলবো একে দেয় 20%। নিপুণতা বলবো একে হচ্ছে 20%, বলবো দুই হচ্ছে 30%, তিন হচ্ছে 30%। এরপরে আছে আমাদের মূল খেলা। মূল মূল খেলা, তো এই মূল খেলায় বলবো একে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে 60। দেখেন তাহলে বলবো একে মোটর কোয়ালিটি কি হচ্ছে আমার 60%, নিপুণতা হচ্ছে 20%, আর মূল খেলা হচ্ছে 20%। এইবার ওরা দুই কি আমার মোটর কোয়ালিটিতে 40%, 20 এখানে 20% কমাই দিচ্ছে। আবার নিপুণতা গেছে 30%, এখানে তাহলে বাড়াই দিচ্ছে। আবার মূল খেলায় যাচ্ছে 30%, যা আগে মূল খেলায় 20% ছিল, এখানে আবার বেড়ে যাচ্ছে, কারণ তাকে তো মূল খেলার থেকে আমার ধাপে ধাপে আগায় নিতে হবে। এরপরে উপপর্ব তিনে আমরা দেখছি, দেখে মডেল কোয়ালিটি মাত্র 10%, কারণ মডেল কোয়ালিটি কিন্তু এই দুই পর্বে সে সংগ্রহ করে আসতেছি। এইবার নিপুণতা যাচ্ছে 30%, আর মূল খেলায় যাচ্ছে 60%, কারণ উপপর্ব তিনে যখন চলে যাচ্ছে তার কিন্তু মূল খেলোয়াড় হিসেবে তাকে গড়ে তুলতে হচ্ছে। সে কিন্তু প্রায় পূর্ণতা পাচ্ছে এখানে খেলা, মূল খেলোয়াড় হিসেবে। তাহলে সেখানে তার বেশি মান হচ্ছে 60%। এই তাহলে উপপর্ব তিনটে মানে কিভাবে তাদেরকে ফিটনেস করতেছে, সেটা আমরা বুঝলাম। তো উপপর্বের একের কাজ কি, তাহলে ফিজিক্যাল ফিটনেসের প্রতি নজর দেওয়া, দুই সাধারণ ফিটনেসের প্রতি নজর দিচ্ছে বেশি, আর তিন দিচ্ছে কি মোটর কোয়ালিটির দিকে নজর দিচ্ছে বেশি।
ঠিক আছে, এটা আমরা তাহলে বুঝলাম। এরপরে আমরা স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। স্যার মোটর কোয়ালিটি এটা তো বুঝতে পারলাম না। ও ওই যে বললাম না, মোটর কোয়ালিটি পাঁচটা: একটা শক্তি, একটা নমনীয়তা, ক্ষিপ্রতা, সহিঞ্চুতা। এই যে আপনার একজন এবার প্রশিক্ষণার্থী বা একজন প্লেয়ারের ভিতরে এই মোটর কোয়ালিটি থাকতেই হবে। ক্ষিপ্রতা, তার যে শক্তি, নমনীয়তা, এইগুলো না থাকলে সে কিন্তু প্রশিক্ষণার্থী বা সে ভালো খেলোয়াড় বা ভালো একজন ফিজিক্যাল এডুকেশন হতে পারবে? স্যার এবার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝা তার গেছে মানে কি ব্যাপারটা? স্যার সেলফ কনফিডেন্স? হ্যাঁ হ্যাঁ এক কথায় কি সেলফ কনফিডেন্স বলবে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। যে মোটর আমাদের শারীরিক ভাষায় মোটর কোয়ালিটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মোটর কোয়ালিটি, প্রত্যেকটা ক্ষিপ্রতা, শক্তি, এগুলো নাহলে একটা খেলোয়াড়ের জীবনে কি এগুলো প্রয়োজন কিনা? মানে সি- এইটার ক্ষেত্রে হচ্ছে মোটর কোয়ালিটি আর কি উচ্চারিত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও গেল। এবার আমরা যাই হলো প্রতিযোগিতা পর্ব। আমরা এখন প্রস্তুত পর্ব আছে দেখুন। আচ্ছা, প্রতিযোগিতা পর্ব। এই পর্বের কাজ খেলার মানকে উন্নয়ন করা। প্রতিযোগিতা পর্ব যখন আসতেছে, সে কিন্তু প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ পর্ব থেকে সে পূর্ণতা অর্জন করে দেয়। প্রতিযোগিতা পর্ব আসছে তখন কি খেলার মান উন্নত করবে, কিভাবে খেলাকে ভালো মানে নিয়ে যাবে, এই হলো তো কাজ, এই পর্বের কাজ। আর একটা কি, ভালো ফলাফলের দিকে যাওয়া। খেলাকে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, তাকে খেলা হার জিত হবে, কিন্তু খেলার একটা ভালো ফলাফল। অর্থাৎ আমি যদি একটা ক্রিকেট খেলা ধরি, 50 ওভারে 300 বল পাই, তাহলে আমরা সেখানে যে 300 দিকে ধাক্কায় রানের দিকে না যায়, তাহলে কিন্তু একটা ভালো ফলাফলের দিকে দেওয়া গেল না। আর একটা কি, এইখানে প্রতিযোগিতার জন্য মানে শারীরিক ও মানসিক আমার ফিটনেস হতে হবে। যে আমি একটা বিপক্ষ দলের সাথে প্রতিযোগিতা করবো, বা আমি ব্যক্তিগত হলে আমি আরেকজনের দলের সাথে প্রতিযোগিতা করবো, সেখানে আমাকে একটা কোয়ালিফাই আনতে হবে, ভালো ফলাফল করতে হবে, জিততে হবে। এইরকম, এই জন্য আমার নিজেকে শারীরিক ও মানসিক ভাবে ফিটনেস করা। শুধু শারীরিক ফিটনেস হতে হবে, এই যে মোটর কোয়ালিটি না থাকলে কিন্তু শারীরিক ফিটনেস হবে না। হবে আবার মানসিক ভাবে যদি আমি প্রস্তুত না থাকি, মানসিক ফিটনেস না থাকে, আমি কিন্তু দুর্বল হয়ে পড়বো। মানসিক শক্তি কিন্তু খেলাধুলার মধ্যে একটা বড় শক্তি। আমি যে মনের তো দুর্বল হয়ে যায় যে আমি পারবো না, আমি পড়ে দেবো, সে পর্যন্ত যেতে পারবো না। আমি সাঁতারে নামিছি, নেমে আমি মানসিকভাবে দুর্বল না, ওর আগে আমি যেতে পারবো না, তখন কিন্তু আমি পানির মধ্যে বিপদ এসে যাবে। আর আমার যদি চিন্তা থাকে না, আমি আগে যাবোই সবার আগে, তখন কিন্তু আমার মানসিকভাবে আমি প্রস্তুত। আমি কিন্তু সর্বোচ্চটা, আমার মন মানসিকতা যতটা আছে, সর্বোচ্চটা দিয়ে আমি সামনে আগাবো। তা এই প্রতিযোগিতা পর্বে আমাদের তাহলে এভাবে ফিটনেস হতে হয়। এরপর এর উপায়গুলো কি, এই প্রতিযোগিতা পর্বে এই ফিটনেস গুলো আমরা হবো, এর উপায়গুলো কি? তাহলে আমাদের তখন নির্দিষ্ট খেলার উপরে প্রশিক্ষণ প্রদান করতে হবে। যে খেলার জন্য আমি প্রশিক্ষণটা নিচ্ছি, সেই খেলার উপরে আমার বেশি মানে খেয়াল দিতে হবে। এরপরে কি, ব্যায়াম ও চিত্ত বিনোদনের, শক্তি পুনরুদ্ধারে কাজ করতে হবে। আমার কিছু শারীরিক ব্যায়াম আছে বা চিত্ত বিনোদন কাজে, নাইলে আমরা কিন্তু মনের থেকে ভেঙে পড়বো। প্রশিক্ষণ হতে মনের থেকে, এই জন্য আমার চিত্ত বিনোদনমূলক কিছু কাজ বা চিত্ত বিনোদনমূলক কিছু আহ খেলা নিয়ে আমাকে চলতে হবে। তাহলে এই গেল প্রতিযোগিতা পর্ব। তিনটে পর্বের মধ্যে একটা প্রস্তুতি পর্ব, একটা প্রতিযোগিতা পর্ব, আর একটা হচ্ছে বিশ্রাম পর্ব। শেষ পর্বটা হলো বিশ্রাম পর্ব। এইটা কিন্তু বিশ্রাম পর্বটা একদম আনন্দের সাথে সম্পূর্ণ চিত্ত বিনোদনের মাধ্যমে আমাদের বিশ্রাম পর্ব। আমি যে বিষয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছি সেই বিষয় বাদে আদার্স বিষয় আমাকে খেলতে হবে, মন মানসিকতা ঠিক রাখতে হবে। একদম বিশ্রামের উপর একদম আনন্দের সাথে, চিত্ত বিনোদনের সাথে আমার এই পর্বটা শেষ করতে হবে। সেক্ষেত্রে আমি আমার যে বিষয় খেলা তা বাদে আদার্স খেলা, যেমন ভলিবল, আমি ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছি, আমি ভলিবল, হকি, তারপরে আপনার ফুটবল, এরকম আদার্স খেলা করে মনটাকে আমার ফ্রেশ রেখে আমি চিত্ত বিনোদনের মাধ্যমে কিন্তু আমি হলো এই পর্বটা শেষ করতে পারি। যাক, এইটা গেল আমাদের আজকের হলো দুইটা বিষয়। আমার দুইটা বিষয় শেষ করলাম, যে শারীরিক শিক্ষার মূল মন্ত্র তত্ত্বের এই ক্লাস থেকে আমি দুইটা বিশেষ করে আমি বলেছিলাম, যদি সময় পাই তা আমি একটুখানি বোর্ডে আপনাদের দেখাবো। হলো কাবাডি খেলার একটু কিছু বিষয় দুটো একটা আলোচনা করবো গেম অন থেকে। হ্যাঁ, আমার মানে আমার যে ক্লাসটা হয়ে গেছে, যে আমি জাস্ট একটু অতিরিক্ত দেওয়ার যে সময় আসবো। দেখেন, আমার কাবাডি খেলার একটা ঘর আমি দেখাই আপনাদের।
এই যে দুটো লাইন দেখেন, এখানে বিপক্ষ দল থাকে, এখানে দল থাকে, তাহলে সেই বিপক্ষ দল কিন্তু যখন আসবে, একজন ব্যক্তি যখন আসবে, সে কিন্তু এই যে বক লাইন, তাকে কিন্তু এই বক লাইন অবশ্যই অতিক্রম করতে হবে। যদি সে বক লাইন অতিক্রম না করে, সে প্লেয়ার কিন্তু বাতিল হয়ে যাবে এবং বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে। অর্থাৎ তাকে আসলে বক লাইন অতিক্রম করতে হবে। এবার সে বক লাইন অতিক্রম করে আসলো, এসে সে যদি বোনাস নিতে চায়, একজন দলে একবার লিডার একটাই বোনাস লাইন, সে যদি এই যে বোনাস লাইন থাকে একটা, এই বোনাস লাইনে পা দিবে, সে পা দিয়ে বিপরীত পায়ে, যেমন আমি হাতে দেখাচ্ছি, একটা পা দিয়ে আর বিপরীত পাকে তার উঁচু করতে হবে, তাহলে কিন্তু বোনাস পয়েন্ট সে পাবে না। হয় দুই পা তার ভিতর ঢোকাতে হবে, নতুবা এক পা দিয়ে আর এক পা উঁচু করলে সে বোনাস লাইন পাবে। কিন্তু ব্যবহারিক দরকার, সে কিন্তু বোনাস পয়েন্ট পাবে, তখন বোনাস পয়েন্ট পেয়ে গেল। আর বোনাস পয়েন্ট পাই কখন? যখন আমার বিপক্ষ দলের কমপক্ষে পাঁচজন প্লেয়ার থাকবে। পাঁচজনের নিচে যখন থাকবে, তখন আর বোনাস কিন্তু পাবে না। পাঁচজন প্লেয়ার থাকলে কিন্তু বোনাস, মানে পাঁচজনের মধ্যে থাকতে বোনাস, পাঁচজনের মধ্যে পাঁচজন থাকলে তখন আর বোনাস পাবে না, কারণ পাঁচজনের মধ্যে থাকলে আমার বোনাস পাবে। আর যখন পাঁচজন থাকবে, তখন আর সে বোনাস পাবে না, সে কিন্তু বোনাস নিতে যাবে না, ফাও হয়ে যাবে তার বোনাস নিয়ে। বোনাস মানে রিস্ক, একদম বিপক্ষ দলের ভিতরে ঢুকে গিয়ে বোনাস নিয়ে আসতে হবে, তাহলে রিস্ক না? সেক্ষেত্রে আমার বোনাস নিতে গেলে পাঁচজনের মধ্যে প্লেয়ার থাকা লাগবে। এই গেল। আর তাহলে একটা দলের প্লেয়ার থাকে 12 জন। 12 জন প্লেয়ার থাকে, খেলা করে কয়জন? মাঠে অংশগ্রহণ করে 7 জন। মাঠে অংশগ্রহণ করে 7 জন, দুটো পদ্ধতি খেলা হয়। দেখে একটা সেল সিস্টেম, এটা আটকাই দিলে হবে চেন সিস্টেম। আর একটা সেন বাদে, সেন বিহীন। সেল সিস্টেম কেমন? এই যে 3 জন একসঙ্গে হাত ধরে তারা, শেষ হয়ে গেছে, শেষ শেষ না, আমরা একটু 10 মিনিট ওয়েট করতে বলে, আসছে না এখন? এটা দেখতে পারবে। ও, দেখতে পারবে? হ্যাঁ, সেটা দেখুন। চেন সিস্টেম, এই যে 3 জন হাত ধরে, হাত ধরে তার, এটা হলো চেন সিস্টেম। আর এখানে 2 জন, এখানে 2 জন, এই মোট 7 জন এই যে থাকে, চেন সিস্টেম এটা। আর চেন বিহীন, সেটা থালাই থালাই দাঁড়াবে। এবার যখন এই রিটার্ন গাতে আসবে, এই দুজন কিন্তু এরকম একে ঘিরে ধরবে। আবার যখন সে এবার এপাশ যাবে, তখন এই দুজন একে ঘিরে ধরবে, এই দুজন কিন্তু একে ঘিরে ধরবে। সে যখন এপাশে আসবে, সেই এই দুজন আবার একে ঘিরে ধরবে। এইভাবে চেন সিস্টেম খেলা। রহমানের ভিডিওটা অন করে, এটা অফ করতে বলে। ওই কেউটা রহমান তৈবুর রহমান, ভিডিওটা একটু অফ করেন আপনি। ওনার জন্য ক্লাসে কেউ শুনতে পায়নি। হ্যাঁ, আচ্ছা, আপনারা ওই তৈবুর রহমান ভিডিও অন ছিল, সবাই কি শুনতে পাইছেন, বুঝতে পারিছেন এটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কাবাডি প্রথম কি একজন দল, যেমন লিডার, লিডার যেমন যে গাতে আসে তাকে লিডার বলি আমরা। যে কাবাডি, কাবাডি এই গাতে আসে, এটা কিন্তু গাওয়ারও কিন্তু ধরন আছে রে। স্পষ্ট সবাই শুনতে পাবে, কাবাডি, কাবাডি, কাবাডি। এই যে 1 সেকেন্ডের মধ্যে এ যদি স্যার আর কাবাডি, একটু শিখিয়ে দেন। কাবাডি এই বলি কিন্তু হবে না। স্যার এই আর একবার একটু দেখি, শিখিয়ে দেন। কাবাডি, 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 এরকম ননস্টপ বলতে হবে। আমি যদি কাবাডি, আমি 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে কাবাডি কাবাডি বললাম, এটা কিন্তু রেডার আউট হয়ে যাবে এবং বিপক্ষ দল পয়েন্ট পেয়ে যাবে। আর 30 সেকেন্ডের বেশি কিন্তু সে রেডার গাতে পারবে না। এইভাবে খেয়াল স্যার আর করতে একবার হবে। একটু বললে সুবিধা হয়। হ্যাঁ। আর একবার একটু বলেন, ও যেমন আচ্ছা, এটা এটা বলতেছে ছিল এবারে বুঝতে। কাবাডির এই যে বক লাইন, একজন লিডার যখন গাতে আসবে, বক লাইন থেকে অতিক্রম করতেই হবে। যদি কোনো লিডার বক লাইন অতিক্রম না করে চলে যায়, সে লিডার বাদ হয়ে যাবে, বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে। একটু 5 মিনিট ওয়েট করতে হবে। রেকর্ড ক্লাস রয়েছে, আমার পক্ষে স্যার। ও, একটু 5 মিনিট আচ্ছা, একটু 5 মিনিট অপেক্ষা করেন, মানে রেকর্ডটা একটু হোক, হ্যাঁ? নাকি আমার এটা বিষয় ছিল না, ওইটা বিষয় ছিল। আমার সেই ক্লাস হচ্ছে তো, রেকর্ড হচ্ছে না, এটা আসছে না। আগের গুলো হয়েছে। না, ভুল হয়েছে। ও, তো আপনারা বলেন টেকনিক্যাল সমস্যার জন্য একটু 5-10 মিনিট ওয়েট করেন, তারপরে। আচ্ছা, ধরেন আমাদের টেকনিক্যাল সমস্যা নেই, 5 মিনিট, 5 মিনিট আপনার অপেক্ষা করানো হয়ে গেলে পর আমরা অনলাইনে আসতেছি।